আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্র অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আজ আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স শিখব। এর পাশাপাশি আজ আমরা 12টি টেন্স নিয়েই সংক্ষেপে আলোচনা হবে। আমি 12টি টেন্সেরই উদাহরণ আজকে দেখিয়ে টেন্সের ক্লাস শেষ করব। তাহলে চলো আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আগে শিখব। এখানে দেখো আমার নামটি আছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। অবশ্যই এটি ভবিষ্যৎকালে হবে। ভবিষ্যৎকালের কোনো কাজ কোনো নির্দিষ্ট সময় শেষ হওয়ার পূর্ব পর্যন্ত চলতে থাকবে বুঝালে, অথবা দুটি কাজের মধ্যে একটি কাজ ভবিষ্যতে শুরু হয়ে চলতে থাকবে এরূপ বুঝালে ভার্বে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এটা হচ্ছে আমাদের বইয়ের ভাষা। দেখো, বইয়ের ভাষা পড়লে অনেক কঠিন মনে হয়, যেহেতু সংজ্ঞা একটা বলতে হয় শুরুতে, বইতে দেওয়া আছে, আমি যেভাবে দেওয়া আছে সেভাবেই বলছি। কিন্তু তোমরা একটু ধৈর্য ধরো, কিছুক্ষণের মধ্যেই আমি তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার করে দিব। একটি উদাহরণটা দেখলে মনে হয় সহজে বুঝবে। আমি 2 ঘন্টা ধরে বইটি পড়তে থাকব, বা আমি 7 দিন ধরে একটি কাজ করতে থাকব। এই ধরনের কথাবার্তা, যেটা হচ্ছে অবশ্যই ভবিষ্যতে হবে এবং ভবিষ্যতে কিছু নির্দিষ্ট সময় ধরে কাজটি চলতে থাকবে। এর আগে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দেখেছি, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দেখেছি, আজ হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তোমরা সবসময়ের জন্য আমি বলি যে তুলনা করে, কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট করে পড়তে হয়। যখন তুমি আজকেরটা পড়ছো, তুমি একটু পিছনেরটার সঙ্গে তুলনা করবে যে কোথায় মিল আছে কোথায় অমিল আছে। তাহলে দেখো, এটা হচ্ছে ভবিষ্যতে হবে এবং কোনো নির্দিষ্ট সময় ধরে চলতে থাকবে। ঠিক আছে, যে আমি 1 ঘন্টা ধরে লাইভ ক্লাস নিতে থাকবো। এই যে একদম বাস্তব একটা উদাহরণ দিলাম। এভাবে আমরা করতে পারি যে আমি আমার বান্ধবীর সাথে, ফ্রেন্ডের সাথে আমি 2 ঘন্টা ধরে চ্যাট করতে থাকবো। তো একদম এরকম বাস্তবমুখী কথাবার্তাগুলো আমরা একটু চিন্তা করব। এই ধরনের যে কথাগুলো আছে এটাই হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবার আমি একটু তোমাদের চিত্রের মাধ্যমে ছবি এঁকে একটু দেখানোর চেষ্টা করব। বিজ্ঞানের ভাষা বা গণিতের ভাষা একটু দেখানোর চেষ্টা করব যে আসলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের এই যে একটা কঠিন সংজ্ঞা দেওয়া আছে শুরুতে, যদি আমি চিত্রের মাধ্যমে দেখাই আমার মনে হয় তোমরা আরো ভালো বুঝতে পারবে।
দেখো আমি ছবিতে দিয়েছি যে এ, মনে করো এই যে এ, হ্যাঁ, এ দিয়ে আমি বুঝিয়েছি একটা বর্তমান মুহূর্ত। মনে করো এখন রাত 9টা বাজে, 9টার বেশি বাজে, তো মনে করো সাপোজ এখন রাত 9টা, এটা হচ্ছে বর্তমান মুহূর্তে, প্রেজেন্ট। আর বি হচ্ছে ভবিষ্যৎ মুহূর্ত, যেটা সামনে হবে, এখনো আসেনি। সেটা কীরকম? মনে করো রাত 11টা, রাত 11টা কি এখন আসছে? আজকে আসেনি। তাহলে কোনো একটি কাজ তোমার ভবিষ্যতে শুরু হবে। মনে করো এই রাত 11টা থেকে একটি কাজ শুরু হবে। শুরুটা হবে কখন থেকে? অবশ্যই ভবিষ্যৎ থেকে, যেটা এখনো আসেনি। এইটাই কিন্তু খেয়াল করতে হবে, এই জায়গাটা ভুল হয়ে যায়। এখানেই তোমার একটা টেন্সের সঙ্গে আরেকটা টেন্সের পার্থক্য। তোমার কাজটা শুরু হবে কখন থেকে? ভবিষ্যৎ থেকে। তার মানে ভবিষ্যৎ মানে যে সময়টা এখনো আসেনি, সেটা তুমি আগামীকাল দিতে পারো 22 তারিখ, বা তুমি আগামী বছর দিতে পারো, বা আগামী কোনো সময় দিতে পারো যেটা এখনো আসেনি। তাহলে মনে করো বি হচ্ছে রাত 11টা, এই রাত 11টা থেকে একটি কাজ শুরু হবে। মনে করো রাত 11টার সময় তুমি টেলিভিশনে কোনো একটা প্রোগ্রাম দেখবে, এবং সেই প্রোগ্রাম টাইম ডিউরেশন মনে করো 2 ঘন্টা। তাহলে তুমি এভাবে বলতে পারো যে রাত 11টায় থেকে একটি প্রোগ্রাম শুরু হবে, সেটা হচ্ছে 2 ঘন্টা চলবে। তো তুমি এভাবে বলতে পারো যে আমি রাত 11টায় একটি প্রোগ্রাম দেখতে থাকবো, অথবা আমি 2 ঘন্টা ধরে একটি অনুষ্ঠান দেখতে থাকবো, বা আমি 1 ঘন্টা ধরে আমার হোমওয়ার্ক করতে থাকবো। যে সময়টা এখনো আসেনি, আমি বারবার বলছি, মনে করো আজকে তোমাদের আমি একটা হোমওয়ার্ক দিব, এই হোমওয়ার্কটা এখনো দিইনি, আমার ক্লাস শেষে আমি হোমওয়ার্ক দিব। অবশ্যই সেটা তুমি ক্লাসটা আগে ভালো করে বুঝে শিখে তারপর আমাকে হোমওয়ার্ক হয়তো আগামীকাল জমা দিবে কেউ কেউ। তো সেটা তুমি বলতে পারো যে আমি আগামীকাল আমার একটি হোমওয়ার্ক 2 ঘন্টা ধরে করতে থাকবো, বা 3 ঘন্টা ধরে, বা যে কোনো একটা নির্দিষ্ট টাইম দিবে। তুমি 2 দিন ধরেও করতে পারো, তুমি 2 দিন ধরে প্রিপারেশন নাও, তারপরে তুমি সাবমিট করো যে আমি 2 ঘন্টা ধরে আমার একটি পড়া করতে থাকবো। মনে করো টেন্স আজকে শেষ হয়ে যাবে, তুমি 1 সপ্তাহ ধরে একটা প্রিপারেশন নিলে, এবং 1 সপ্তাহ পর তোমাদের আমি টেন্সের উপরে একটা পরীক্ষা নিলাম। তাহলে তুমি এভাবে লিখতে পারো যে আমি 1 সপ্তাহ ধরে আমার পরীক্ষার প্রস্তুতি নিতে থাকবো, তাই না? এরকম কোনো কথা যদি আমরা বলে থাকি, সেটাই হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। অবশ্যই সামনে হবে, যেটা এখনো আসেনি, ভবিষ্যতে হবে, এবং কোনো একটা নির্দিষ্ট সময় ধরে সেই কাজটা চলতে থাকবে। যে আমি 1 ঘন্টা ধরে গেমস খেলতে থাকবো, তাই না? বিভিন্ন ধরনের যে কম্পিউটারে, মোবাইলে বিভিন্ন ধরনের গেমস খেলা যায়। তো এরকম যদি কোনো কথা বলি, সেটাই হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। দেখো আমি দিয়েছি এখানে ভবিষ্যতে একটা সময় শুরু হবে, শুরু হয়ে কোনো নির্দিষ্ট টাইম ধরে চলতে থাকবে। মনে করো সব কিছু টেলিভিশনে যে প্রোগ্রামগুলো, সবগুলোর কিন্তু একটা টাইম ডিউরেশন থাকে। ওই টাইম ডিউরেশনটা যখন শেষ হয়ে যাবে, তখন সেটি প্রোগ্রামটি শেষ হয়ে যাবে। এই যে আমার এখন লাইভ ক্লাস শুরু হচ্ছে, অলরেডি চলছে। যখন আমার লাইভ ক্লাস শেষ হয়ে যাবে, তখন কি হবে? তখন তো কাজটি শেষ হয়ে যাবে। এবং আমি যদি বলি যে আমি হচ্ছে এই লাইভ ক্লাসের পরে 1 ঘন্টা ধরে কোনো একটি কাজ করতে থাকবো, এরকম এই ধরনের কথাবার্তাই হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তোমরা আরও উদাহরণ দেখবে, আরও ভালো কনসেপ্ট হবে। এবার আমি দেখাবো যে বাংলায় চেনার উপায়। বাংলায় একটি বাক্য দেখলে কিভাবে সহজেই তুমি চিনতে পারবে যেটি হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমি সবসময় একটা কথা বলি, আমাদের মাতৃভাষা বাংলা, এজন্য আমরা আগে ইংরেজিটা বাংলা থেকে ভালো করে বুঝবো, তারপরে আমরা ইংলিশটা বুঝবো।
দেখো আমি এখানে বাংলায় চেনার উপায় দিয়েছি। বাংলা ক্রিয়ার শেষে তে থাকবো, তে থাকবে, তে থাকবেন এবং একটি সময়ের উল্লেখ থাকে। যেমন দেখো আমি উদাহরণ দিয়েছি, সে 1 ঘন্টা ধরে হাঁটতে থাকবে। সময় দিয়েছি 1 ঘন্টা, নির্দিষ্ট সময়ের উল্লেখ থাকবে বলেছি। আর শেষে কি থাকবে? তে থাকবে। এটা কোথায় হবে? বাংলা ক্রিয়ার শেষে। ক্রিয়া মানে হচ্ছে কাজ, হাঁটা একটি কাজ, এই জন্য এই কাজের শেষে কি থাকবে? তে থাকবে, তে থাকবো আর তে থাকবেন। এখন খুব ইজি একটা ব্যাপার, আমার কখন তে থাকবো হবে? যখন আমি বসবে, আমি সাবজেক্ট হিসাবে বসবে, যে আমি 2 দিন ধরে গল্পের বই পড়তে থাকবো। থাকবেন আমরা কখন বলি? যখন সিনিয়র পার্সন হয়, যে তিনি 1 ঘন্টা ধরে লাইভ ক্লাস নিতে থাকবেন, তখন কিন্তু তে থাকবেন। আবার থাকবিও হয়, যেমন আমরা খুব ক্লোজ ফ্রেন্ড বা কাছের অনেকে আমরা তুই করে বলে সম্বোধন করি, যে 2 দিন ধরে কাজটি করতে থাকবি। মনে করো তোমাদের একটা অ্যাসাইনমেন্ট দিয়েছে, একটা গ্রুপ ওয়ার্ক দিয়েছে, তোমাদের একটা সময় দিয়েছে যে 1 সপ্তাহ, তাহলে তোমরা ওই গ্রুপ ওয়ার্কে ভাগ করে নিয়েছো যে কে কোন পার্টের কোন অংশের কাজটি করবে। তো তুমি সেখানে বলতে পারো যে আমি এই 2 দিন ধরে আমার এই অংশের কাজটি করতে থাকবো। তো এরকম এই ধরনের কথাবার্তাগুলো হচ্ছে আমাদের ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমার মনে হয় তোমরা আগের থেকে এখন আরেকটু ভালো বুঝতে পেরেছো। এবার আমি দেখাবো যে এর একটা স্ট্রাকচার আছে ইংরেজিতে। সেই স্ট্রাকচারটা যদি আমি না জানি, আমি কি করতে পারবো না? ইংরেজিতে ট্রান্সলেশন করতে পারবো না। এই বাংলা কথাটারই ইংরেজিতে লিখব। তাহলে আমাকে কি করতে হবে? এই টেন্সের স্ট্রাকচারটি জানতে হবে। তাহলে চলো আমরা এবার একটু ইংরেজিতে স্ট্রাকচারটা দেখে আসি। তাহলে দেখো আমি এই স্ট্রাকচারটা দেখিয়েছি। সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন প্লাস মূল ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। আসলে দেখো এই যে মূল ভার্বের সাথে আইএনজির পরে এই যে বাকি যে অংশটুকু সবগুলোকেই অবজেক্ট বলে, কোনো কোনো বইতে লেখা দেখবে এক্সটেনশন বলে, মানে বাড়তি যে অংশটা। হ্যাঁ, তো যাই বলো, যে নামই তুমি বলো না কেন, আমি ব্র্যাকেটে একটু সময় দিয়েছি, কারণ এখানে অবশ্যই একটি সময়েরও উল্লেখ থাকবে। এই কারণে আরেকটু ভালো বোঝার জন্য আমি সময় ব্র্যাকেটে লিখে দিয়েছি। হি উইল হ্যাভ বিন সিঙ্গিং আ সং ফর হাফ অ্যান আওয়ার।
সে আধা ঘন্টা ধরে একটি গান গাইতে থাকবে। তাহলে হি এখানে সাবজেক্ট, উইল হ্যাভ বিন আমরা জানি কোথায় শ্যাল আর কোথায় উইল বসে, যখন ফিউচার টেন্স শিখেছিলাম। তো হির পরে বসবে উইল, এজন্য উইল হ্যাভ বিন। তারপরে হচ্ছে মূল ভার্ব আছে সিং, এই সিং এর সঙ্গে আমি কি করেছি, আইএনজি যোগ করেছি। এরপরে আমি অবজেক্ট দিয়েছি এ সং ফর হাফ অ্যান আওয়ার, এই পুরোটাই আসলে অবজেক্ট, কিন্তু এই অবজেক্টের মধ্যে আমার একটা সময়ের উল্লেখ থাকবে, এই কারণে আমি নিচে আবার সময়ও লিখে দিয়েছি। তো এভাবেই আমরা বাক্য গঠন করতে পারি। এবার আমি তোমাদের দেখাবো যে বিভিন্ন ধরনের সেন্টেন্সে কিভাবে আমাদের এই টেন্সটা ব্যবহার করতে হয়। মানে সেটা বলতে যাচ্ছি অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, এই ধরনের বাক্য যদি আমি করি এই টেন্সে, মানে সবসময় যে তুমি অ্যাফার্মেটিভ বাক্য করবে এমন কিন্তু না, তুমি এরকমও বলতে পারো। তোমার কোনো কিছু করতে নাও ইচ্ছা করতে পারে, তাই না? তুমি বলতে পারো যে আমি এই কাজটি এত সময় ধরে আর করতে থাকবো না ভবিষ্যতে। তো এরকম যদি কখনো না বোধক বাক্য আসে তখন নটের প্রয়োজন হবে। যদি কোনো প্রশ্ন করতে চাও, মনে করো তুমি কাউকে কোনো প্রশ্ন করবে এবং সেটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে, সেটা কিভাবে করতে হবে এবার আমরা একটু এগুলো দেখে নেব। দেখো আমি এর আগে তোমাদের স্ট্রাকচার অনেক দেখিয়েছি, আজ আমি শুধুমাত্র উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। দেখো এখানে কি বলেছে, আই শ্যাল হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক, যেটা আমরা শিখেছি এতক্ষণ অ্যাফার্মেটিভ সেন্টেন্স বলা হয়, হ্যাঁ বোধক বাক্য। আই শ্যাল নট হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক, আমি কাজটি করতে থাকবো না। তোমরা এখানে টাইম বসাতে পারো, টাইম বসালে আরও ভালো হয়। সরি, আমি একটু টাইমটাও লিখে দিই সাইডে, একটু টাইম ডিউরেশন। দেখো এখানে আমরা যেটা ভুল করে থাকি, আমাদের ছোটোখাটো ভুল, যদি এখানে আমি একের বেশি লিখি, এখানে আওয়ার্সের ক্ষেত্রে একটা এস হবে। আমি হোমওয়ার্ক চেক করতে যে দেখছি, এগুলো অনেক সময় হয় না, খেয়াল করা হয় না, লেখার সময় ভুল হয়ে যায়। যেমন এখানে হচ্ছে যখন তুমি 1 ঘন্টার বেশি দিবে, 2 ঘন্টা 3 ঘন্টা, তখন অবশ্যই এখানে আওয়ারের সঙ্গে একটা এস হবে। যদি তুমি 1 মাসের বেশি দাও, 2 মান্থস 3 মান্থস, তখন একটা এস হবে। যখন 1 বছরের বেশি দিবে তখন ইয়ার্স হবে। এই জায়গাটা একটু খেয়াল করবে, এই জায়গাটা অনেক সময় আমরা ভুলবশত এসটা দিই না।
আর এক হলে তখন এস দেওয়া যাবে না। শ্যাল আই হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 2 hours। তাহলে আমি সবসময় প্রশ্ন করার সময় অক্সিলারি ভার্বটা আগে চলে আসবে। এই হচ্ছে আমাদের মোটামুটি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। 12টা টেন্সই দেখতে দেখতে শেষ হয়ে গেল, কিন্তু কথা সেটা না, তুমি কতটুকু শিখতে পারলে এটা হচ্ছে বড় কথা। এবং এই টেন্সটা রেগুলার প্র্যাকটিস করতে হবে। এবং আজ আমি পুরো 12টা টেন্সেরই উদাহরণ দেখাবো, শুধুমাত্র উদাহরণ পারলে তুমি স্ট্রাকচার অটোমেটিক্যালি বুঝে যাবে। তাহলে চলো আমরা একটু এক পলকে অ্যাট এ গ্লান্স আমরা টেন্সটা দেখব। 12টি টেন্স। আমি একটি চার্ট আঁকবো, তোমরা একটু স্কেল কলম হাতে নাও, এখন মোটামুটি লেখো, পরে নোট আকারে এটা লিখে নেবে। 12টা টেন্স একসঙ্গে এক টেবিলে দেখো, একটা চার্টের মধ্যে আমি দেওয়ার চেষ্টা করছি।
দেখো আমি এখানে সবগুলোই লিখেছি, তোমাদের বুঝিয়ে দিচ্ছি। ফার্স্টে আমি যেটা লিখেছি সেটি হচ্ছে প্রথমে প্রেজেন্ট, পাস্ট আর ফিউচার। আই ডু দ্য ওয়ার্ক, এটি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। দেখো এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার দেওয়া আছে। এরপরে আই ডিড দ্য ওয়ার্ক, এটি পাস্ট ইনডিফিনিট টেন্স। I shall do the work, এটি future indefinite tense. I am doing the work, এটি present continuous tense. I was doing the work, past continuous tense. I shall be doing the work, future continuous tense. I have done the work, present perfect tense. I have done the work, past perfect tense. I shall have done the work, future perfect tense. I have been doing the work for an hour, এটি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে স্পেস না, আমি সংক্ষেপে লিখে দিয়েছি। দেখো পিপিসি দিয়েছি, পিতে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তোমরা একটু বড় করে লিখে নিও, আমি যেহেতু এক বোর্ডের ভিতরে লিখতে চেয়েছি এজন্য। এরপরে দেখো আই হ্যাড বিন ডুইং দ্য ওয়ার্ক ফর অন আওয়ার, এটি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আই শ্যাল হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর অন আওয়ার, এটি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে দেখো 12টা টেন্স কি হয়েছে, সব জায়গায় চারটা চারটা করে, 3 4 কত 12। 12টি টেন্সে কিন্তু আমি একটা চার্টের ভিতর দেখিয়েছি। এইটা যদি তুমি একটা উদাহরণ দিয়ে মুখস্থ করতে পারো এবং অনেকগুলো উদাহরণ প্র্যাকটিস করতে পারো। যেমন আমি আই ডু দ্য ওয়ার্ক লিখেছি, তুমি এখানে লিখতে পারো আই গো টু স্কুল, আই ইট রাইস, অথবা যে কোনো একটা বাক্য তোমার পছন্দ মতো, আই সিং আ সং। হ্যাঁ, তুমি যদি এরকম এক একটা উদাহরণ দিয়ে 12টি টেন্স বাসায় নিজে প্র্যাকটিস করবে, যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি তুমি শিখতে পারবে। এবং আমি তোমাদের রিকোয়েস্ট করব শুধু লেখা না, বলাটাও প্র্যাকটিস করবে, জোরে জোরে বলবে, একদম এটা মুখস্থ হয়ে যাবে। মানে চোখ বন্ধ করে যে কোনো একটা উদাহরণ, মনে করো এই উদাহরণটাই তুমি একাই বলতে পারবে, তখন দেখবে যে টেন্সটা পুরো তোমার আয়ত্তে চলে আসবে। আর স্ট্রাকচার, উদাহরণ পারলে স্ট্রাকচার অটোমেটিক্যালি শেখা যায়। আমার কাছে মনে হয় উদাহরণ দিয়ে স্ট্রাকচার শেখাটা বেশি ইজি এবং মনেও থাকে বেশি। তোমরা ট্রাই করে দেখতে পারো। তো টেন্সটা আসলে অনেক বড় একটা বিষয়, তোমরা এটা রেগুলার প্র্যাকটিস করবে, বাসায় বিভিন্ন সময় বিভিন্ন টপিকস নিয়ে লেখালেখি করবে। এখন অনেক বড় একটা সময় প্র্যাকটিস করার কোনো কিছু, যে কোনো জিনিস একটা সময় তো তোমার শুরু করতে হবে। কবিতা কোনোদিন লেখোনি, কিন্তু কয়েক লাইন তুমি লিখেই দেখো না, ভুল হোক বা ছন্দ না থাকুক, একটা টপিকস নিয়ে লেখো, যে কোনো তোমার মনের অবস্থা নিয়ে লেখো। এই যে এখন লকডাউন হচ্ছে, তুমি কি কি ভাবছো, তোমার কীরকম অবস্থা যাচ্ছে, এটা নিয়ে কয়েকটা বাক্য লেখো বাংলায়। তারপর যেহেতু টেন্স 12টা শেখা হয়ে গেছে, আমি সবই ডিটেলস তোমাদের শিখিয়েছি, তুমি এরপরে আস্তে আস্তে ট্রান্সলেশন করো। বা যখনই বেঁধে যাচ্ছে তুমি তখন দেখো টেন্সগুলো উল্টা, যে এই বাক্যটা আসলে কোন টেন্সের স্ট্রাকচার ফলো করে লিখতে হবে। আমি তোমাদের এই জন্য বাংলায় চেনার উপায়ও দেখিয়েছি পাশাপাশি। তো শুধু আমি দেখালে হবে না, এটা অনেক প্র্যাকটিস করতে হবে এবং রেগুলার করতে হবে, তাহলেই দেখবে যে একটা সময় তোমার কাছে টেন্স কোনো ব্যাপারই না। এবং এই টেন্সটা যদি ভালো করে আয়ত্ত আনতে পারো, মোটামুটি তুমি শুদ্ধভাবে ইংরেজি লিখতে পারবে। তা আমি আশা করব তোমরা এটা অনেক প্র্যাকটিস করবে। আমি নেক্সট তোমাদের ট্রান্সফরমেশনে যাব।
আমি তোমাদের একটি ছোট্ট হোমওয়ার্ক দিব, তোমরা এটা ছবি তুলে নাও বা এটা পরবর্তীতে লিখতে পারো যদি ক্লাস টাইমে কেউ লিখে না নিতে পারো। আমি এটা মুছে দিতে যাচ্ছি। দেখো আমি হোমওয়ার্ক দিয়েছি যে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের 5টি উদাহরণ লিখো। প্রিয় শিক্ষার্থীরা, এখন বড় একটি সময় তোমার নিজের প্রতিভার বিকাশ ঘটানো। সবার ভিতরেই অনেক প্রতিভা আছে, একটু চিন্তা শক্তিটা বাড়াও। যে কোনো কিছু গতানুগতিক থেকে একটু আলাদা। মনে করো আকাশ সম্পর্কে কিন্তু কোনোদিন তোমার প্যারাগ্রাফ পরীক্ষায় আসেনি, আসবেও না, কিন্তু তুমি বসে আছো, দেখছি মেঘলা আকাশ বা আকাশের কিন্তু রূপ বদলায়, অনেকগুলো কালার অনেক সময় আসে, এক এক জায়গায় এক এক রকম থাকে। তুমি লেখো না, 5টি বাক্যই লেখো শুরুতে, তোমার মনে যা আসে, তারপর তুমি সেটাকে ইংরেজিতে ট্রান্সলেশন করো। এই ফ্রি হ্যান্ড রাইটিং যদি তুমি প্র্যাকটিস শুরু এখন থেকে না করো, তোমাকে কিন্তু কেউ এভাবে হাতে ধরে শিখাবে না। কারণ টিচারদের হচ্ছে সিলেবাস শেষ করার একটা তাড়া থাকে, সেগুলো নিয়েই ব্যস্ত থাকে বেশিরভাগ সময়। বাসায় তোমার গার্ডিয়ান থাকুক বা পরে যখন টিচার থাকবে, অবশ্যই তোমরা নিজের গরজে যে কোনো একটা টপিক সম্পর্কে লিখবে এবং তাকে দেখাবে। শুরু করো, একটা সময় তো শুরু করতে হবে। আর এখন তো তোমার একাডেমিক অতটা প্রেশার নেই, অল্প অল্প করে রিল্যাক্সে পড়তেছো, তো আমি অবশ্যই বলবো যে কোনো একটা টপিক নিয়ে তোমরা একটা লেখা শুরু করো। ছোট ছোট রচনা লেখো, ছোট ছোট বাংলায় কবিতা লেখো, বাংলা দিয়েই শুরু করো আগে। এভাবে একটা সময় কেউ কিন্তু একটা সময় অবশ্যই শুরু করতে হবে। একদম জন্ম থেকে কেউ শিখে আসে না, পরিবেশের মাধ্যমেই বা আগ্রহের মাধ্যমে শেখে। যে কোনো একটা ডিজাইন, মনে করো একটা জামা তুমি একটা ডিজাইন করে বানাও, এখন একটা সুযোগ, তুমি নিজে একটা কল্পনা করো নিজের মতো করে, কোথাও নেট দেখে বা অন্য কারোটা ফলো করে না, নিজের মতো করে একটা ডিজাইন করো। হাতে মেহেদি লাগাবে, নিজে একটু চিন্তা করো, সার্চ দিয়ে কোথাও না দেখে নিজের মতো করে দেখবে যে একটা শুরু করলে আর একটা অটোমেটিক্যালি তোমার একটা ডিজাইন হয়ে আসতেছে। তো এটাই হচ্ছে ব্যাপার। আমি সবসময় বলবো তোমরা একটু সৃজনশীল হও, নিজের চিন্তা শক্তিটা বাড়াও, আর টেন্সটা রেগুলার এভাবে নিয়ে লিখে লিখে প্র্যাকটিস করো। নিজের সম্পর্কেই লেখো, যা মনে আসে, যে সম্পর্কে লিখতে ইচ্ছা করে সেই সম্পর্কেই লেখো, যেটা তোমার বই পুস্তকে নেই, যেটা তোমার মনের ভাবনা, এটা নিয়েই লেখো। তো আমি আশা করব তোমরা টেন্সটা অবশ্যই রেগুলার চর্চা করবে এবং ভালোভাবে শিখবে, তাহলেই আমার ক্লাস নেওয়ার সার্থকতা। আর তোমরা যদি না শিখতে পারো তাহলে কিন্তু আমার পরিশ্রম একদমই বৃথা। আমি জানি আমার ক্লাস 7-এর স্টুডেন্টরা অনেক সিরিয়াস, অনেকেই অনেক সিনসিয়ার তোমরা, এবং অনেকের মধ্যে অনেক সুপ্ত প্রতিভা লুকিয়ে আছে, অনেক জিনিয়াস। তো এখন থেকে অল্প অল্প করে নিজের প্রতিভার পরিচয় দাও, নিজে চেষ্টা করো, লেখালেখি করো। প্রিয় শিক্ষার্থীরা, আজ এ পর্যন্তই। আমরা অনেক দিন ধরে অনেক সময় নিয়ে টেস্টটা করেছি। আমি আশা রাখবো তোমরা অবশ্যই এটার মূল্য দিবে এবং নিজেরাও বাসায় চর্চা করবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আল্লাহ হাফেজ।